আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন না? স্যার। হুম। আমরা ফৌজদারি কার্যবিধি পড়ছিলাম। আশা করছি ফৌজদারি কার্যবিধি আপনারাও বাসায় এগুলো অনেক আগে রিভিশন করতেছেন। ঠিক আছে, আমি তো হয়তো একটা রিদমে আগাইতেছি, কিন্তু আপনারা আরো অনেক বেশি করে এই বিষয়গুলো পড়তে হবে। বিশেষ করে আমরা যে নোটটা দিয়েছি, নোটের আপনার ধারাগুলো মুখস্থ করে ফেলবেন, হেডলাইন গুলো মুখস্থ করে ফেলবেন, যেগুলো দেখা আছে শুধু ওইগুলোই ঘুরি ফিরি পড়বেন। আর কালকে আমরা 154, 55 এই জায়গাগুলো বলছিলাম। আপনি গতকালকে ক্লাস করেন নাই, এই জন্য হয়তো রেকর্ড শুনছেন কিনা আমি জানি না। আমি ইউটিউবেও দিয়েছিলাম ক্লাসটা, পাশাপাশি আমাদের প্রাইভেট গ্রুপেও ছিল ক্লাসটা। তো ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ, আমরা এই জায়গাতে ছিলাম গতকালকে। গুরুত্বপূর্ণ। ম্যাজিস্ট্রেটের কাছে নালিশ মানে আপনি সিআর মামলা করছেন, কোর্টে মামলা করছেন। আপনি 154-তে মামলা হয় হচ্ছে থানায়, আর 200 ধারায় মামলা হয় হচ্ছে হলো কোর্টের মধ্যে, সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে। এখন আমরা বলছিলাম 154-তে হোক আর 200 ধারাতেই হোক, মামলা আমলে নেয়, অপরাধটা আমলে নেওয়ার বিধানটা আছে হলো 190-তে। এই বিষয়গুলো আমরা বলছিলাম। এরপরে আহ এফআইআর ভুক্ত করে তদন্তের নির্দেশ দেওয়া, এটা 156-3-এ বলা আছে। আর সমন ওয়ারেন্ট ইস্যু স্থগিত করা, 202-এ স্থগিত করতে পারে, সমন বা ওয়ারেন্টটা স্থগিত করতে পারে। সমন বা পরোয়ানা ইস্যু করে 204 ধারায়। আর নালিশ খারিজ করা, 203-এ নালিশ খারিজ করে দিতে পারে, নালিশ ফেরত দিতে পারে 201 ধারাতে। যে যাও, আমরা সামনে আগাইতেছি, ধারা ওয়াইজ পড়লে বিষয়গুলো বুঝবেন। তাহলে ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের করা হলে ম্যাজিস্ট্রেট কি করবেন? আপনি ম্যাজিস্ট্রেটের কাছে একটা নালিশ দায়ের করছেন, ম্যাজিস্ট্রেট কি করবে? তাহলে উনি 200 ধারার অধীন নালিশকারী প্রথমে জবানবন্দি গ্রহণ করবে। যে নালিশটা দায়ের করছে, অভিযোগকারীর থেকে জবানবন্দি গ্রহণ করবে। এটা হলো প্রথম কাজ। যারা কোর্টে গিয়েছেন তারা বিষয়গুলো দেখবেন, কিভাবে একটা মামলা সাবমিট করে কোর্টে। আর মামলাগুলো সাবমিট হয়, এগুলাকে কগনিজেবল কোর্ট বলে, আমলি আদালত বলে। ঠিক আছে, দেখবেন। আহ, আহ, সরাসরি কখনো কোর্ট ভিজিটে গেলে দেখবেন 190 এর 1 ধারার অধীন অপরাধ আমলে নিতে পারে। 192 ধারায়, ওই যে বললাম না, 190 ধারা 200 ধারায় মামলা দায়ের করলে আমলে নিবেন কিনা সেটা 190-তে বলা আছে। 90-এর 1, 2, 3 আছে। 90-ও 3টে উৎসের উপর একটা মামলা আমলে নেওয়া হয়। 192 ধারায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার অধীনস্থ ম্যাজিস্ট্রেটের নিকট অনুসন্ধান বা বিচারের জন্য মামলা প্রেরণ করতে পারেন। ওনারা চাইলে কি করতে পারবেন? এই চিফ জুডিশিয়াল বলেন আর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলেন, তার অধীনস্থ যে ম্যাজিস্ট্রেট গুলো আছে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এদের কাছে কি করতে পারেন? অনুসন্ধান বা বিচারের জন্য মামলা প্রেরণ করতে পারে। আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে অপরাধ আমলে না নিয়ে প্রাথমিক তথ্য বিবরণীভুক্ত, আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে যেগুলো কগনিজেবল অফেন্স, এইসব ক্ষেত্রে অপরাধ আমলে না নিয়ে প্রাথমিক তথ্য বিবরণীভুক্ত করে, অর্থাৎ এফআইআর এ অন্তর্ভুক্ত করে তদন্তের জন্য এখতিয়ারভুক্ত থানায় প্রেরণ করতে পারেন, 156-3-এ বলা আছে। তাহলে ম্যাজিস্ট্রেট এই কাজগুলো করে। উনি একটা আপনি একটা আমলযোগ্য মামলা, এটা থানায় করেননি, বাট কোর্টে করেছেন। করার পরে এই অপরাধটা উনি আমলে নিয়ে আহ, প্রাথমিক তথ্য বিবরণীভুক্ত করে তদন্তের জন্য এনাকে বলতে পারে, যে থানাকে বলতে পারে যে তোমরা এটা প্রাথমিক তথ্য বিবরণীতে অন্তর্ভুক্ত করে তদন্তের জন্য এখতিয়ারভুক্ত থানায় প্রেরণ করে দিবেন, থানা তদন্ত করবে।
আমলে নেওয়ার এখতিয়ার না থাকলে উনি 201 ধারায় নালিশ ফেরত দিতে পারে। ওনার কাছে যদি আমলে নেওয়ার এখতিয়ার না থাকলে উনি 201 ধারায় নালিশ ফেরত দিতে পারে। এরপরে এরপরে উনি 202 ধারায় প্রসেস ইস্যু সমন বা ওয়ারেন্টটা স্থগিত রেখে 202 ধারায় উনি সমন বা ওয়ারেন্ট স্থগিত রেখে উনি কি করতে পারে? উনি তদন্ত বা অনুসন্ধানের নির্দেশ দিতে পারে। উনি দেখতেছে যে মামলাটাতে কোনো একটা প্রবলেম ওনার কাছে মনে হইতেছে, একটু এটাকে আরেকটু দেখা দরকার, ঠিক আছে? ওটা উনি নিজে অথবা ওনার ম্যাজিস্ট্রেট দ্বারা উনি এই কাজটা করাইতে পারে। উনি সমন বা ওয়ারেন্টটা স্থগিত রেখে উনি তদন্ত বা অনুসন্ধানের নির্দেশ দিতে পারে। এরপর কি করে? উনি 202 ধারার অধীন তদন্তের পর চূড়ান্ত রিপোর্ট দিলে অভিযুক্তকে উনি চাইলে ডিসচার্জ বা অব্যাহতিও দিতে পারে। উনি অব্যাহতিও দিতে পারে। দেখা যাচ্ছে না এটার সাথে, এই ঘটনার সাথে ইনভলভ না, তাহলে উনি এটা কি করতে পারে? অব্যাহতি দিতে পারে। 202 এর 2 খতে বলা আছে। এরপরে 203 ধারায় যে নালিশটা করছেন ওই নালিশটা উনি খারিজও করে দিতে পারেন। এবং 204-এ উনি সমন বা ওয়ারেন্ট ইস্যু করতে পারেন। চাইলে ওই যে আমরা সেকেন্ড শিডিউলে যে বলা আছে, প্রথমে কি, সেকেন্ড শিডিউলের প্রথমে হলো ধারা, তারপরে হলো অপরাধ, ঠিক আছে? সেক, তারপরে হলো সেক অফ কগ ওয়ার, ঠিক আছে? বি কম ফান্ড আমরা মনে রাখার জন্য বলছিলাম না, সেকেন্ড শিডিউলের 8টা কলাম। প্রথমে প্রথমে কি, প্রথমে হলো সেকশন, প্রথমে হলো সেকশন, এরপর হচ্ছে হলো অপরাধ, সেক অফ মানে অফেন্স, অপরাধ। এরপরে এটা কি কগনিজেবল নাকি নন কগনিজেবল, এটা কি আমলযোগ্য নাকি আমল অযোগ্য, 3 নম্বরে, ঠিক আছে? তাহলে স্যাগ অফ কগ ওয়ার, ওয়ার মানে এবার এটা ওয়ারেন দিবে না সমন দিবে, সাইডে হচ্ছে ওয়ারেন না সমন। এরপরে 5 দেখবে বেইলেবল না নন বেইলেবল, 5 নম্বরে গিয়ে 6 নম্বরে এটা আপরযোগ্য না অপসারযোগ্য, 7 নম্বরে এটা শাস্তি কি হবে, 8 নম্বরে এটা ট্রায়াল কি হবে, এই বিষয়গুলো একটু দেখবেন। তাহলে প্রথমে এই সেকেন্ড শিডিউলের এটাও মনে রাখবেন। তাহলে 205 ধারার অভিযুক্তকে ব্যক্তিগত হাজিরা দেখে অব্যাহতিও দিতে পারেন, উনি চাইলে অব্যাহতিও দিতে পারেন। তাহলে নালিশি দরখাস্তের ভিত্তিতে অপরাধ আমলে নিতে ম্যাজিস্ট্রেট বাধ্য না। নালিশি দরখাস্তর ভিত্তিতে অপরাধ আমলে নিতে ম্যাজিস্ট্রেট বাধ্য না। নালিশি দরখাস্ত প্রাপ্তির পর অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট প্রথমে 200 ধারায় নালিশকারী শপথপূর্বক জবানবন্দি গ্রহণ করবে। অতঃপর তিনি উক্ত নালিশের ভিত্তিতে 190-এর 1 ক ধারায় অপরাধ আমলে নিতে পারে। অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট যদি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হয়, তাহলে তিনি মামলাটা বিচার বা অনুসন্ধানের জন্য তার অধীনস্থ ম্যাজিস্ট্রেটের নিকট 192 ধারায় উনি পাঠাইতে পারবেন। যদি অপরাধটি আমলযোগ্য হয় তাহলে ম্যাজিস্ট্রেট শপথ গ্রহণের পর অপরাধটি আমলে না নিয়ে এখতিয়ারভুক্ত থানায় প্রাথমিক তথ্য বিবরণী হিসাবে গ্রহণের জন্য নির্দেশ দিতে পারেন এবং এর অধীন পুলিশে তদন্তের জন্য নির্দেশ দিতে পারেন। ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে অভিযুক্তকে হাজির হওয়ার জন্য প্রসেস ইস্যু বা সমন বা ওয়ারেন্ট স্থগিত করে তদন্ত বা অনুসন্ধান করতে পারে, উক্ত তদন্ত বা অনুসন্ধানের প্রতিবেদন অভিযোগ প্রাথমিকভাবে পাওয়া না গেলে 202 ধারার অধীন আসামিদেরকে অব্যাহতি দিতে পারেন এবং 203 ধারার অধীন নালিশটা খারিজ করে দিতে পারেন। কিন্তু 202 ধারার অধীন দাখিলকৃত প্রতিবেদন মামলার অগ্রসর হওয়ার কারণ থাকলে 204 ধারার অধীন উনি প্রসেস ইস্যু করতে পারেন। অর্থাৎ উনি ম্যাজিস্ট্রেট কোন পদক্ষেপটি গ্রহণ করবে সেটা মামলার প্রেক্ষাপট অনুসারে তিনি নিজস্ব বিবেচনা আইন অনুসারে গ্রহণ করবে।
এ হলো কথাবার্তা। তাহলে 200 ধারা থেকে আমরা এই জায়গাগুলোতে একটু বুঝেছি, আবারও বলবো, আমি রিপিট করব, বলতেছি। তাহলে আমরা সিআর কেস কি জিনিস সেটা আমরা জানি, যে অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট কমপ্লেইন দায়েরের মাধ্যমে যেই ফৌজদারি মামলা শুরু হয় তাকে নালিশি মামলা বলা হয়। এবং এমন মামলা যেহেতু নালিশি রেজিস্টারে তালিকাভুক্ত করা হয়, এটি সিআর মামলা, কমপ্লেইন রেজিস্টার কেস নামেও পরিচিত। তাহলে যেটি ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ করা হয় এটাকে বলা হয় সিআর মামলা, সিআর কেস, সিআর রেজিস্টার কেস নামেও পরিচিত। যে নালিশ গ্রহণ করতে পারে, কে নালিশ গ্রহণ করতে পারে, ও যে বললাম 190-এর 1 অনুসারে অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেট উক্ত অপরাধ সংঘটিত হয় এমন বিষয়টি সম্পর্কে নালিশ পেয়ে অপরাধ আমলে নিতে পারে। অর্থাৎ 190-এর 1 ধারার উল্লেখিত অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়েরের মাধ্যমে একটি ফৌজদারি মামলা দায়ের করা যায়। আচ্ছা, তাহলে 200 ধারায় আমরা একটু আগে দেখলাম অভিযোগকারী বা নালিশকারী জবানবন্দি গ্রহণ ও পরীক্ষা, তাহলে এক্সামিনেশন অফ কমপ্লেইন। তাহলে 200 ধারা যখন আপনি মামলাটা করবেন, এই যে 200 ধারা আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম এই বিষয়গুলো বলবে যে ফৌজদারি মামলা দায়ের করার জন্য অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের করা হলে অপরাধ আমলে নিতে ম্যাজিস্ট্রেট কি পদ্ধতি অনুসরণ করবে 200 ধারায় উল্লেখ করা হয়েছে। নালিশ গ্রহণকারী ম্যাজিস্ট্রেটের প্রথম দায়িত্ব হলো নালিশকারী জবানবন্দি গ্রহণ করা। তারপরে 200 ধারার বিধান অনুসারে অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট নালিশকারী জবানবন্দি দিতে বাধ্য। এবং 200 ধারার বিধান হয়েছে নালিশের বিরুদ্ধে অপরাধ আমল নিচ্ছে ম্যাজিস্ট্রেট অবিলম্বে বা তাৎক্ষণিকভাবে নালিশকারীকে বা উপস্থিত সাক্ষী যদি থাকে, যে নালিশ করছে নালিশকারীকে বা উপস্থিত সাক্ষী যদি থাকে, এর মধ্যে যে কয়জন উপযুক্ত মনে করবেন শপথপূর্বক জবানবন্দি গ্রহণ করবে। শপথ পড়াবে আর কি, ওই যে যা বলবো সত্য বলবো এই বিষয়গুলো নিয়ে শপথ টপথ করাই। এরপরে তারকে জিজ্ঞাসা করবে, জবানবন্দির সারমর্ম লিখিত আকারে লিপিবদ্ধ করবে। এবং নালিশকারী যে সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে ম্যাজিস্ট্রেট কর্তৃক জবানবন্দির সারমর্মে স্বাক্ষর করবেন। এবং যে ক্ষেত্রে জবানবন্দি গ্রহণের প্রয়োজন নাই, আপনাদেরকে আপনাদের লিখিত পরীক্ষায় আসতে পারে, কি আসতে পারে, যে ক্ষেত্রে যে ক্ষেত্রে জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই, জবানবন্দিও নিবে না, এগুলো জানাটা খুবই জরুরি। যে ক্ষেত্রে লিখিত আকারে নালিশ করা হয়, আপনি লিখিত আকারে একটা নালিশ করছেন, সেই ক্ষেত্রে 192 ধারার অধীন মামলা স্থানান্তর করার পূর্বে নালিশকারী বা উপস্থিত সাক্ষী যদি থাকে জবানবন্দি গ্রহণ বা পরীক্ষা করার প্রয়োজন নাই। 200-এর বলতেছে, কি বলতেছে, যখন লিখিত নালিশ করা হয় তখন 192 ধারার অধীন মামলাটি হস্তান্তরের পূর্বে এরূপ পরীক্ষা করার প্রয়োজন নাই। এই ক্ষেত্রেও প্রয়োজন নাই। যে কোনো মামলার ক্ষেত্রে আদালত লিখিত আকারে নালিশ দায়ের করে। 220-এর আমরা গেলে দেখিব। তারপরে হচ্ছে সরকারি কর্মকর্তা বা অফিসিয়াল দায়িত্ব পালনে লিখিত আকারে নালিশি দরখাস্ত দায়ের করে, সেক্ষেত্রে নালিশকারী বা উপস্থিত সাক্ষী যদি থাকে তাহলে জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন নাই। 200-এর বলা হয়েছে যখন লিখিত নালিশ করা হয় কোনো আদালত বা সরকারি কর্মচারী তার কর্তব্য সম্পাদনের সময় বা সরকারি কর্তব্য সম্পাদনের সময় এই নালিশ করেন বলে প্রতীয়মান হয়, তখন ফরিয়াদির এরূপ পরীক্ষা গ্রহণের প্রয়োজন নাই। তারপরে হলো 192 ধারার অধীন মামলা হস্তান্তর বা ট্রান্সফার করা হলে 192-তে মামলা ট্রান্সফার করা বিধান আছে। ইতিমধ্যে নালিশকারী উপস্থিত সাক্ষী যদি তাকে জবানবন্দি গ্রহণ করলে, তাহলে যদি 192 ধারার অধীন একটা মামলা হস্তান্তর করা হয়েছে এবং যে ম্যাজিস্ট্রেট হস্তান্তর করেছে তিনি ইতিমধ্যেই নালিশকারী বা উপস্থিত সাক্ষী যদি তাকে জবানবন্দি গ্রহণ করলে, যে ম্যাজিস্ট্রেট নিকট মামলাটি প্রেরণ করা হলে তিনি পূর্ণ জবানবন্দি নিতে বাধ্য থাকবে না। এটা 200-তে বলা হয়েছে। অর্থাৎ যখন 192 ধারার অধীন মামলা হস্তান্তর করা হয়, হস্তান্তরকারী ম্যাজিস্ট্রেট পূর্বে যদি ফরিয়াদির বা সাক্ষীর থাকলে সাক্ষীকে পরীক্ষা করেন, তখন যে ম্যাজিস্ট্রেট নিকট মামলা হস্তান্তর করা হয় তিনি পুনরায় জবানবন্দি গ্রহণ করা লাগবে না। এরপরে হলো আমলযোগ্য অপরাধের বিষয়ে নালিশি দরখাস্ত প্রাপ্তির পর 200 ধারার অধীন আমলে গ্রহণ
গ্রহণ আমলযোগ্য অপরাধের বিষয়ে নালিশি দরখাস্ত প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট 200 ধারার অধীন আমলে গ্রহণ করে নালিশি দরখাস্তটি পুলিশের নিকট পাঠাতে পারে এবং পুলিশ উক্ত নালিশি দরখাস্তটির প্রাথমিক তথ্য বিবরণীতে হিসেবে গ্রহণ করে 156 এই ধারা অনুসারে তদন্ত শুরু করার নির্দেশ দিতে পারে। এই ক্ষেত্রে মামলাটি আর নালিশি মামলা থাকে না। এই ক্ষেত্রে নালিশি জবানবন্দি গ্রহণের প্রয়োজন হয় না। তাহলে এই জায়গাটা গুরুত্বপূর্ণ। একটা মামলা যখন আপনি কোর্টে করছেন, তখন আদালত নির্দেশ দেয় যে, থানাকে নির্দেশ দেয় যে এটাকে এফআইআর এ অন্তর্ভুক্ত করো এবং এটা তদন্ত করো। তাহলে এই নির্দেশটা যখন দিবে, তখন আর এই মামলাটা নালিশি মামলা হিসাবে থাকে না, যদিও এটা জিআর মামলা হয়ে যাবে। ঠিক আছে, যদিও এটা আপনি কোর্টে করেছেন, বাট এটার সিস্টেমটা হয়ে গেছে, এটা তখন হয়ে যাবে জিআর মামলা হিসেবে, এটা ট্রিট হয়ে যাবে। এক্ষেত্রে নালিশি মানে জবানবন্দি গ্রহণের প্রয়োজন নাই। ঠিক আছে, কিন্তু আমলযোগ্য অপরাধের বিষয়ে নালিশি দরখাস্ত ম্যাজিস্ট্রেট 200 ধারার অধীন একবার আমলে গ্রহণ করলে তিনি নালিশি দরখাস্তটি প্রাথমিক তথ্য বিবরণী হিসেবে গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দিতে পারেন। তাহলে কি বলতেছে, আমলযোগ্য অপরাধের বিষয়ে নালিশি দরখাস্ত ম্যাজিস্ট্রেট 200 ধারার অধীন একবার আমলে গ্রহণ করলে, উনি যদি মামলাটা 190 এ আমলে গ্রহণ করে, তাহলে নালিশি দরখাস্তটির প্রাথমিক তথ্য বিবরণী হিসেবে গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দিতে পারে না। উহার ভিত্তিতে 156(3) ধারা তদন্তের জন্য নির্দেশ দিতে পারে না। তাহলে আমলে গ্রহণ করার পর ম্যাজিস্ট্রেট 200 ধারার অধীন প্রসেস ইস্যু করে অনুসন্ধান বা তদন্ত করতে পারে নিজে, পুলিশকে না, ওনারা নিজেরা অনুসন্ধান বা তদন্ত করতে পারে এবং 203, 204 অনুসরণ করবে এবং 200 ধারার অধীন তদন্ত বা অনুসন্ধান প্রতিবেদন আসার পর মামলা অগ্রসর হওয়ার কারণ না থাকলে 203 ধারায় উনি খারিজ করে দিবে। এখানে আরো কিছু কথাবার্তা আছে, যেমন নালিশি প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেটের নিকট দুটি উপায় থাকে। নালিশ প্রাপ্তির পর যখন যখন একটা মামলা আসে ম্যাজিস্ট্রেটের কাছে, তখন সে কি করে, 1 নম্বরে ম্যাজিস্ট্রেট দ্বারা শপথপূর্বক নালিশকারীকে জবানবন্দি গ্রহণ করে, এই যেটা 190 ধারার অধীন অপরাধ আমলে নিতে পারে। যদি তিনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয়, তাহলে তার অধীনস্থ এর নিকট 192 ধারায় উনি ট্রান্সফার করতে পারে এবং 192 ধারা ট্রান্সফার করার পূর্বে নালিশকারী উপস্থিত সাক্ষীকে যদি জবানবন্দি থাকে, যদি তাহলে জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন নাই। যে ম্যাজিস্ট্রেট নিকট মামলাটা ট্রান্সফার করা হয়, মূলত তিনি জবানবন্দি গ্রহণ করবে। কিন্তু চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 192 ধারা ট্রান্সফার করার পূর্বে উপস্থিত সাক্ষী যদি থাকে, জবানবন্দি গ্রহণ করলে ম্যাজিস্ট্রেট নিকট মামলাটি অনুসন্ধান বিচারের জন্য 192 ধারা ট্রান্সফার করার তিনি পুনরায় জবানবন্দি করতে বাধ্য না। অর্থাৎ এখানে দুটা ফ্যাক্ট আছে। এক হলো উনি মামলাটা 192 ধারা ট্রান্সফার করে দিবে, তাহলে উনি আর জবানবন্দি গ্রহণ করার দরকার নাই, উনি করবে, যার কাছে পাঠাবে উনি করবে। আর যদি বলে যারা উনি যদি জবানবন্দি নিয়ে নেয়, তাহলে পরবর্তীতে ওই যার যে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে উনি আর জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন নাই। এই বিষয়গুলো বলা আছে। তাহলে আমরা দেখি, নালিশের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে গ্রহণ করে 190(1) ধারায়, আর ম্যাজিস্ট্রেট নিকট মৌখিক বা লিখিত আকারে দায়ের করা যায়, একটা নালিশ দায়ের করা যায়। উল্লেখিত ব্যতিক্রম ছাড়া 200 ধারা নালিশকারীকে জবানবন্দি গ্রহণ করতে ম্যাজিস্ট্রেট বাধ্য। কিছু ব্যতিক্রম ছাড়া 200 ধারা নালিশকারী জবানবন্দি গ্রহণ করতে ম্যাজিস্ট্রেট বাধ্য। তাহলে দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 200 এর ডাবল এ ধারা মতে নালিশকারী শপথপূর্বক পরীক্ষা করা, এটা কি আবশ্যক নাকি আবশ্যক নয়, নাকি ইচ্ছাধীন, বা কোনটা? এটা দেখেন, এটা আবশ্যিক নয়। যেক্ষেত্রে লিখিত আকারে নালিশ করা হয়, তাহলে 192 ধারার অধীন মামলা স্থানান্তর করার পূর্বে নালিশকারী বা উপস্থিত সাক্ষী যদি জবানবন্দি গ্রহণ বা পরীক্ষা করার প্রয়োজন নাই। যে কোনো সময় মামলায় সেক্ষেত্রে আদালত লিখিত আকারে নালিশ দায়ের করে, সেক্ষেত্রে নালিশকারীকে জবানবন্দি গ্রহণের প্রয়োজন নাই। তাহলে এটা আবশ্যিক নয়। তাহলে কি বলতেছে, নালিশকারী শপথপূর্বক, এই যে শপথ নেওয়া 200 এর ডবল এতে যে কথাটা বলছে, ডবল এতে এটা যদি দেখবেন বিয়ার একটা, এটাতে বলা আছে যে এটা আবশ্যিক নয়। এটাতে যে একদম জবানবন্দি নিতে হবে এটা আবশ্যিক নয়, স্পেসিফিক বলা আছে যে 200 এর ডবল এতে। এরপরে দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর নালিশের দরখাস্ত প্রাপ্তির ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেন। কি বলতেছে, দরখাস্ত প্রাপ্তির ম্যাজিস্ট্রেট অভিযোগকারী জবানবন্দি রেকর্ড করেন 200 ধারায়। এই জবানবন্দিগুলো উনি নেন 200 ধারায় নেন। দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 200 ধারা জবানবন্দি গ্রহণ করা বাধ্যতামূলক যদি অভিযুক্তি কি হয়, অভিযুক্তি কি হয়,
মৌখিক হয়, এটা একটু মাথায় রাখবেন। অভিযোগটা মৌখিক হইলে অবশ্যই মৌখিক নালিশের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অবশ্যই তাৎক্ষণিকভাবে শপথপূর্বক নালিশকারীকে জবানবন্দি গ্রহণ করতে বাধ্য। বিষয়গুলো মনে রাখবেন, হয়ে যাবে। তাহলে নালিশকারী দরখাস্ত গ্রহণকালে নালিশকারীকে পরীক্ষা করা একজন ম্যাজিস্ট্রেটের জন্য কি? নালিশি দরখাস্ত গ্রহণকালে নালিশকারীকে পরীক্ষা করা একজন ম্যাজিস্ট্রেটের জন্য কি? এমনি বেসিক্যালি বাধ্যতামূলক, কিন্তু আবার এটার সাথে কন্ট্রা ইন্ডিকেট করেন না। 200 এর ধারা মতে বাধ্যতামূলক নয়, আবশ্যিক নয়। এই বিষয়টা মাথায় রাখবেন। এখানে হলো 200 এতে বলতেছে যখন লিখিত নালিশ করা হয় কোনো আদালত বা সরকারি কর্মচারী তার কর্তব্য সম্পাদনের সময় বা সরকারি কর্তব্য সম্পাদনের সময় এই নালিশ করেন বলে প্রতীয়মান হয়, তখন প্রয়োজন নাই। 200 এতে সরকারি কর্মচারীর কথা বলা আছে। আর এমনিতেই বেসিক্যালি সবার জন্য বলা আছে, সবার জন্য ক্ষেত্রে সব ব্যতিক্রম ছাড়া আপনার এটা বাধ্য। এটা মাথায় রাখতে হবে। এটার সাথে আবার এটা প্যাচ খাওয়াইয়েন না যে এক জায়গায় বলতেছেন বাধ্যতামূলক না, আবার বলতেছেন যে বাধ্যতামূলক। এটা একটু মাথায় রাখতে হবে। একজন অভিযোগকারীকে ম্যাজিস্ট্রেট কর্তৃক পরীক্ষা করার প্রয়োজন হয় না যদি অভিযোগকারী একজন কি হয়? অভিযোগকারী কি হয়? উনি কি বার কাউন্সিল, বার সমিতি, আদালত হয়, নাকি আর্থিক প্রতিষ্ঠান হয়? তাহলে উনি আদালত যদি হয়। নালিশিয়ে নালিশে দরখাস্ত প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দি ফৌজদারি কার্যবিধির কোন ধারা রেকর্ড করবেন? ওই যে 200 ধারায়। নালিশি দরখাস্ত গ্রহণ করে অপরাধ আমলে নেওয়ার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির কত অনুযায়ী অভিযোগকারীকে পরীক্ষা করা? এক্সামিনেশন অফ কমপ্লেইন 200 ধারায়। এই মোটামুটি সময় থাকলে আমি সবগুলোই পড়তাম, কিন্তু সময় নাই বিধায় আমরা পড়ছি না আর কি। এরপরে দেখেন, আমরা শুরু করি। 200 ধারা তো আমরা বুঝে গেছি কেমন। 200 ধারা নিয়ে আর কথা নাই। তাহলে এক্সামিনেশন অফ কমপ্লেইন, ফরিয়াদিকে পরীক্ষা করা, এগুলো হলো 200 ধারায় বলা আছে। খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসবে, খুবই অর্জুন। লিখিত প্রশ্ন আসার সম্ভাবনা আছে, এমসিকিউ তো অবশ্যই আসবে। যে কোনো অ্যাঙ্গেলে একটা এমসিকিউ আসার সম্ভাবনা 200 ধারা থেকে আসবে। এই 200 ধারা, 190 ধারা, 154 ধারা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে 200 থেকে 205-এর পর্যন্ত এই জায়গাটা খুবই অর্জুন, মাথায় রাখবেন। তাহলে 201 এখতিয়ারবিহীন ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়েরের ফলাফল। 201 হচ্ছিল ফেরত। আমরা সিপিসিতে 7-10-7-11 মনে আছে কিনা কারো? 7-10 হলো কি? ফেরত। 7-10 ফেরত না? ভুল আদালতে মামলা করলে ফেরত দিয়ে দেয়, সিপিসিতেও ঠিক এখানেও এখতিয়ারবিহীন ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়েরের ফলাফল কি? 201 বলছে লিখিত আকারে নালিশ দায়ের করলে অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার নেই এমন কোন ম্যাজিস্ট্রেটের নিকট লিখিত আকারে নালিশ দায়ের করা হয়, তাহলে তিনি উপযুক্ত আদালতে পেশের জন্য নালিশটি ফেরত দিবে। 201-এ বলা আছে। ঠিক আছে, ফেরত। তাহলে লিখিত আকারে নালিশ দায়ের না করলে, উনি যদি লিখিত আকারে নালিশ দায়ের না করে, তাহলে উনি কি করবে? যদি লিখিত আকারে নালিশ দায়ের না করা হয়, তিনি মৌখিকভাবে নালিশ দায়ের করা হয়, তাহলে ম্যাজিস্ট্রেট নালিশকারীকে উপযুক্ত আদালতে প্রেরণ করবে। উপযুক্ত আদালতে প্রেরণ করবে। এই হলো কথাবার্তা। তাহলে 201 আমরা বুঝে গেছি। তাহলে 200-তে হলো আমাদের কি হবে? আমরা যে অভিযোগ করবে ওনার থেকে জবানবন্দি গ্রহণ করবে। ঠিক আছে, কিছু ক্ষেত্রে জবানবন্দি লাগে না, কিছু ক্ষেত্রে লাগে। ঠিক আছে, এই স্টেপগুলো একটু দেখতে হবে। জবানবন্দি নেওয়াটা বাধ্যতামূলক, কিন্তু যখন লিখিত আকারে বা সরকারি যদি কোনো কর্মচারী হয়, তাহলে ওনাদের জবানবন্দি ওইভাবে নেওয়ার দরকার হয় না। বা এটা যদি মামলাটি হস্তান্তর পূর্বে 192 ধারা ওদের মামলাটি হস্তান্তর পূর্বে পরীক্ষা করার প্রয়োজন নাই, যদি লিখিত আকারে হয় যে আপনি মামলাটা ট্রান্সফার করে দিবেন, তাইলে জবানবন্দি নেওয়াটা আপনার জন্য এত এত দরকার পড়ছে কেন? আপনি ট্রান্সফার করে দেন, উনি নিবে। ঠিক আছে, সরকারি কর্মচারী হইলেও সেটা লাগে না। এই বিষয়গুলো, অথবা
মামলাটা হস্তান্তর করা হলে হস্তান্তরের পূর্বে ফরিয়াদি সাক্ষী পরীক্ষা করলে পুনরায় আবার অন্য ম্যাজিস্ট্রেট এটা আর জবানবন্দি নিতে প্রয়োজন হয় না এই বিষয়গুলো। তাহলে 201 হলো ম্যাজিস্ট্রেট মামলা আমলে নেওয়ার ক্ষমতা না থাকলে কি হবে, মামলাটা উনি দুভাবে আছে, একটা লিখিত আকারে করলে নালিশটা ফেরত দিবেন, অথবা যদি উনি মৌখিক ভাবে বলেন ওনাকে বলবে যে আপনি উপযুক্ত আদালতে চলে যান, এখানে আপনার কোনো কাজ নাই। ঠিক আছে, পরীক্ষায় এসছে 2022 সালে। দেখেন, নালিশি মামলার ক্ষেত্রে কোনো ম্যাজিস্ট্রেট উক্ত নালিশ গ্রহণের এখতিয়ার না থাকলে উনি কি করবেন, উনি ফেরত দিবেন, অথবা উনি কি করছে, নালিশি মামলার ক্ষেত্রে কোনো ম্যাজিস্ট্রেট নালিশ গ্রহণের ইখতিয়ার না থাকলে উনি কি করবেন, ফেরত দিবেন, উনি ফেরত দিয়ে দিবেন, অথবা উপযুক্ত আদালতে প্রেরণ করবেন। এটাও সত্য হইতে পারে। এখন উভয় হইতে পারে, যদি উভয় বলতো তাহলে আরো সুন্দর হইতো, কিন্তু এটা যে কোনো একটা দিলেই উত্তর হবে। এরপরে হচ্ছে হলো 2012 সালে আসছে জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারিতে কমপ্লেন কেস বা কগনিজেন্স টেকিং কেস। ম্যাজিস্ট্রেট যদি দেখতে পান যে তার কোনো এখতিয়ার নাই, তাহলে তাহলে উনি কি করবেন, উনি উপযুক্ত আদালতে পেশের জন্য কমপ্লেনটি ফেরত পাঠাবেন। এই হলো 201-এর গল্প। তাই 200 ধারাতে জবানবন্দি গ্রহণ, 201-এ কি বলতেছে আপনার হচ্ছে উনি যদি ফেরত দিবেন, 202-এ উনি দুটা কাজ করবেন, প্রসেস ইস্যু অর্থাৎ স্থগিত করতে পারেন, উনি পোস্টপনমেন্ট করতে পারেন। এখানে এটা হচ্ছে হলো উনি উনি কি করতে পারেন, উনি এখানে এটা স্থগিত রেখে উনি একটা কাজ করবেন, সেটা হলো উনি তদন্ত বা ইনকোয়ারি ওইটা স্থগিত রেখে উনি এই বিষয়গুলো দেখতে পারেন অনুসন্ধানের জন্য, তদন্ত বা অনুসন্ধানের জন্য রাখতে পারেন। এখানে এটা দেখতে হচ্ছে না, কমপ্লেন তো দিয়ে দিয়েছেন, কিন্তু উনি 202 ধারায় বলতেছে যে অপরাধ নালিশ প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে হাজির হতে বাধ্য করার জন্য ইস্যু প্রসেস সমন বা ওয়ারেন্ট স্থগিত করে উনি দুটা জিনিস করতে পারে। আমরা তো সেকেন্ড শিডিউলে দেখছি, একটা মামলা যখন আমলে নিবে, মামলা যখন তার কাছে করা হবে, তখন উনি কি করবে, উনি হয়তো সমন দিবে, নাইলে ওয়ারেন্ট দিয়ে দিবে সরাসরি। সমন মানে আপনি আসুন, আপনার সাথে কথা আছে, আর দেখতেছে যে না এটা একটা কগনিজেবল অফেন্স, ওনাকে সমন দেওয়ার দরকার না, ডাইরেক্ট ওয়ারেন্ট, সরাসরি গ্রেপ্তার। এটা না করে উনি 202-এ এটাকে স্থগিত রেখে নালিশি দরখাস্ত প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে গ্রহণ না করে, উনি এটাকে না করে, উনি যে ব্যক্তির বিরুদ্ধে নালিশ করা হয় তাকে হাজির করতে বাধ্য করার জন্য 202 ধারার অধীন সমান বা ওয়ারেন্টটা স্থগিত করতে পারেন, এবং অভিযোগের সত্যতা নির্ধারণের জন্য উনি দুইটা কাজ করতে পারেন, তদন্ত বা অনুসন্ধান। ঠিক আছে, এটা কাউকে দিবে না আবার, এটা উনি নিজে অথবা আদালত কর্তৃক হবে, এটা মাইন্ড ইট। এটা আবার পুলিশকে দিবে না, উনি নিজে করতে পারে অথবা তার আদালতের কারণে দিয়ে এটা করাইতে পারে। তাহলে মামলা অগ্রসর হওয়ার কারণ থাকলে অভিযুক্তকে হাজির হতে বাধ্য করার জন্য ইস্যু অফ প্রসেস সমন বা ওয়ারেন্ট 204 ধারা জারি করতে পারেন। মানে 202-এর সাথে 4-এর একটা সম্পর্ক আছে। 203-এ দেখতেছে যে না, আচ্ছা আমরা আরো পড়ি এরপরে বলতেছি, বিস্তারিত দেখি। তাহলে 202 ধারার বিধান করা হয়েছে যে অপরাধ আমলে নেওয়ার ইখতিয়ার ম্যাজিস্ট্রেটে দেওয়া হয়েছে সে অপরাধের নালিশ প্রাপ্তির পর বা নালিশটি 192 ধারা হস্তান্তর করা হয়েছে, 192 ধারায় ট্রান্সফার করা হয়েছে, 190 তো অপরাধ আমলে নেয়, হ্যাঁ, তারপর 192 ধারায় কি হয়েছে, এটা হস্তান্তর করা হয়েছে। যদি তিনি উপযুক্ত মনে করেন লিখিত আকারে কারণ লিপিবদ্ধ করবেন, এবং যে ব্যক্তির বিরুদ্ধে নালিশ করা হয়েছে তাকে হাজির হতে বাধ্য করার জন্য ইস্যু অফ সমন সমন বা ওয়ারেন্ট ম্যাজিস্ট্রেট স্থগিত করতে পারে। তাহলে 202-এ হলো স্থগিত করা, 202-এ স্থগিত করা এবং নালিশের সত্যতা মিথ্যা মামলাটি অনুসন্ধান করতে পারবে, এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি না হয় তাহলে তিনি অধীনস্থ যে কোনো ম্যাজিস্ট্রেট বা পুলিশকে অন্য কোনো ব্যক্তিকে উপযুক্ত মনে করেন এটার নির্দেশ দিতে পারবেন, উনি যাকে মন চায় উনি দিতে পারবেন, তবে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হইতে পারবে না এগুলা করার জন্য। তাহলে 202 ধারা ম্যাজিস্ট্রেট কর্তৃক তদন্তের আদেশ অনুসারে তদন্ত সম্পূর্ণ করে পুলিশ ফাইনাল রিপোর্ট দাখিল করে ম্যাজিস্ট্রেট 202-এর খ দ্বারা এরূপ রিপোর্ট গ্রহণ করে অভিযুক্তকে অব্যাহতি দিতে পারে, এবং 202 দ্বারা তদন্ত অনুসন্ধানের ফলাফল বিবেচনা করে নালিশটা খারিজ করতে পারে। তাহলে আমরা আমরা কি দেখলাম, 200 ধারাতে কমপ্লেইন জবানবন্দি গ্রহণের বিষয়টা দেখছি। ঠিক আছে,
এরপরে 201-এ হচ্ছে হলো যদি তার আমলে নেওয়ার ক্ষমতা না থাকলে মামলাটা ফেরত দিবে। 202 হচ্ছে হলো পরোয়ানা ইস্যু স্থগিত রেখে, ওয়ারেন্ট বা সমন স্থগিত রেখে উনি তদন্ত বা ইনকোয়ারি দিতে পারেন। ঠিক আছে। এরপরে আমরা 190-তে এখনো বলি নাই, ম্যাজিস্ট্রেট 190-তে ম্যাজিস্ট্রেট আমলে নিতে পারে কিসের উপরে? অভিযোগের ভিত্তিতে অথবা পুলিশ রিপোর্টের ভিত্তিতে অথবা তার নিজস্ব জ্ঞানে একটা মামলা আমলে নিতে পারে। এরপরে 191-তে আসামির আবেদনে মামলা স্থানান্তর করার বিধান আছে। আর 192-তে ম্যাজিস্ট্রেট দেখে যে না, মামলাটা আমার দরকার নাই, এই মামলাটা অন্য কোনো ম্যাজিস্ট্রেট বিচার করবে, তাহলে উনি 192-তে মামলা ট্রান্সফার করবে। তাহলে 191-এ হলো আসামির আবেদনে ট্রান্সফার, 192-তে ম্যাজিস্ট্রেট কর্তৃক ট্রান্সফার, 190-তে মামলা আমলে নেওয়া। তাইলে আমরা অনেকগুলো ধারা আজকে বুঝে গেছি। দেখেন, আমরা 203-ও পড়ে ফেলি, নালিশ খারিজ করা। এই যে বললাম যে ম্যাজিস্ট্রেট নালিশটা খারিজ করে দিতে পারে, আমরা কি দেখলাম? 200-তে একটা জবানবন্দি নিল, 201-এ ফেরত দিল, 202-এ উনি এটাকে স্থগিত রেখে অনুসন্ধান ইনকোয়ারি দিল, এবং 203-এ এখন উনি নালিশটা খারিজ করে দিচ্ছে। কেন খারিজ করে দিচ্ছে? 203 ধারার একজন ম্যাজিস্ট্রেট নালিশ খারিজ করে দিতে পারে যে ম্যাজিস্ট্রেট নিকট নালিশ দায়ের করা হয়েছিল, যার নিকট নালিশটি বদলি করা হয়েছিল, শুধুমাত্র সেই ম্যাজিস্ট্রেট 203 দ্বারা খারিজ করতে পারে। 200 নালিশ খারিজ করলে ম্যাজিস্ট্রেট যে সকল কেন নালিশ খারিজ করবেন? 200 ধারার অধীন নালিশকারী শপথপূর্বক বক্তব্য যদি থাকে এবং 200 ধারার অধীন তদন্ত অনুসন্ধান ফলাফল যদি বিবেচনা করবে, এবং নালিশকারীকে শপথপূর্বক বক্তব্য যদি থাকে 202 ধারার অধীন তদন্ত অনুসন্ধানের ফলাফল যদি থাকে, যে বিবেচনা করার পর ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে মামলাটা পরিচালনা অগ্রসর হওয়ার কোনো কারণ নাই, তাহলে ম্যাজিস্ট্রেট কি করবে? 203 ধারার অধীন মামলাটা খারিজ করে দিতে পারেন। এই হলো কথাবার্তা। তাহলে 203 ধারার অধীন নালিশ খারিজ করবে, অভিযুক্তকে অব্যাহতি বা খালাস বুঝায় না। তাহলে নালিশ খারিজ বলতে অব্যাহতি বা খালাস এগুলো বুঝায় না। ঠিক আছে। এই নালিশ খারিজের প্রতিকার কি আছে? নিশ্চয়ই অভিযোগকারী তো প্রতিকার থাকবে। তাহলে ম্যাজিস্ট্রেট নালিশ খারিজ আদেশ দিলে তার বিরুদ্ধে রিভিশন দায়ের করা যায়, পরীক্ষায় আসতে পারে। নালিশ খারিজ হয়ে গেলে আপনার প্রতিকারটা কি? অভিযোগকারী উনি কি করবে? রিভিশন করতে পারবে, এবং 203 ধারার অধীন ম্যাজিস্ট্রেট অভিযোগ খারিজ করে সেক্ষেত্রে দায়রা জজ বা হাইকোর্ট বিভাগে 436 অধিকতর অনুসন্ধানের নির্দেশ দিতে পারে। এবং 203, 204 ম্যাজিস্ট্রেট নালিশ খারিজ করলেও নতুন অভিযোগ দায়ের করা যাবে, এটা মাথায় রাখবেন। 203-এর দ্বারা যদি অভিযোগটা যদি খারিজ করে দেয়, পুনরায় আবার মামলা করা যাবে। এখানে 403-এর দোবারা ডবল জিও পার্টি নীতি প্রযোজ্য হবে না। ঠিক আছে, রেড জুডিকাটার মতো বিষয়টা আর কি, ফৌজদারিতে ডবল জিও পার্টি বলে। তাহলে এটা প্রযোজ্য হবে না। কোন মামলায় বলা হয়েছে? 17 বিএলসি এডি 2012-44 এই মামলায় বলা হয়েছিল। তাহলে আমরা মোটামুটি এখানে রিভিশন করা যাবে, নতুন করে মামলা দায়ের করা যাবে। আশা করছি আপনারা বুঝে গেছেন। ঠিক আছে। পরীক্ষায়ও আসছিল, দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 203 ধারা নালিশ খারিজ করলে তার বিরুদ্ধে কি চলে ভাই? রিভিশন চলে। পরীক্ষা আসবে, আবারও আসবে, অথবা এটা না আসলেও বলবে যে এটাকে নতুন করে কি মামলা দায়ের করা যায় কিনা। কি করা যায়? নতুন করে মামলা দায়ের করা যায় নালিশ খারিজ হয়ে গেলেও। এখানে জুডিকাটার মতো বা ডবল জিও পার্টির বিষয়টা আসবে না। এরপরে 204-এ কি বলতেছে? দুটা জিনিস 202-এর সাথে 4-এ। 202-এ আমরা কি বলছিলাম? স্থগিত। এখন এবার উনি যদি দেখে যে অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেটের মতে মামলা অগ্রসর হওয়ার যথেষ্ট কারণ আছে, কারণ না থাকলে খারিজ করবে, যদি কারণ থাকে তাহলে একটি মামলা বলে মনে হয় সেক্ষেত্রে দ্বিতীয় তফসিলের 4th কলামে স্যাগ অফ এবার উনি ওয়ারেন্ট অথবা সমন দিতে পারে। প্রথমে সমন ইস্যু করতে হবে, এবং সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তি হাজিরার জন্য সমন ইস্যু করবে। কিন্তু যদি এমন একটি মামলা হয় যেক্ষেত্রে 4th কলাম অনুসারে ওয়ারেন্ট ইস্যু করতে হবে, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ওয়ারেন্ট